আচ্ছা নাইম ভাই, আমি একটু কয়েকটা খবরে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। রুহুল কবির রিজভী বলেছেন শয়তানের আত্মা নিয়ে দেশ চালাচ্ছে সরকার। মাহবুবুল আলম হানিফ বলেছেন ৭১-এ প্রেতাত্মাদের হরতালে মানুষ সাড়া দেয় নাই। তারপর এরশাদের একটা আছে যে বিশ্রামের সময় নেই, তিনি বলেছেন এরকম কথা বেশ কিছু রাজনীতিবিদ গত কিছুদিন ধরে বলছেন, বিভিন্ন রকম শব্দ আসলে চয়ন করছেন। আমাদের রাজনীতিবিদদের শব্দ ব্যবহার করে কথা, সেটার পিছনেই ঝোঁকটা বেড়েছে কেন? যত দিন যাচ্ছে আমাদের রাজনীতি থেকে শিষ্টাচার উঠে যাচ্ছে। রাজনীতিবিদরা পরস্পরের সমালোচনা করবেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয় এবং খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া বলা যেতে পারে। অতীত থেকে দিকে যদি আমরা তাকাই, সে সময় কিন্তু কঠোর সমালোচনা করা হতো পরস্পরকে। এমনকি ওই সময় সমালোচনার পর দেখা যেত আওয়ামী লীগের যিনি নেতা, তিনি মুসলিম লীগের বাড়িতে গিয়ে দুপুরবেলা রান্না খেয়ে সন্ধ্যার সময় গিয়ে আবার বক্তব্য দিচ্ছেন। আবার মুসলিম লীগ নেতারা আওয়ামী লীগের বাড়িতে গিয়ে রান্না খেয়ে আবার সন্ধ্যার সময় উল্টো পাল্টো বক্তব্য দিয়ে আসতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন রাজনৈতিক ক্ষেত্রে বক্তব্যের ক্ষেত্রে তো অশালীন ছিল না, পরস্পরের প্রতি এত নোংরা যে বক্তব্য আমরা এখন দেখতে পাচ্ছি এটা ছিল না। সমালোচনা তো থাকবেই, এবং সরকারি দল বিরোধী দলের সমালোচনা করবে, আবার বিরোধী দল সরকারি দলের সমালোচনা করবে, এটা রাজনৈতিক শিষ্টাচার। কিন্তু যখন এই সমালোচনাটুকু নোংরামির পর্যায়ে চলে যায় শব্দ চয়নের ক্ষেত্রে, তখন এটাকে শিষ্টাচার বহির্ভূত শুধু কার্যক্রম আমরা মনে করি না, আমরা মনে করি আমাদের জাতীয় জীবন থেকে যে শিষ্টাচার চলে যাচ্ছে, এটা আগামী দিনে একটা ভয়ঙ্কর রাজনৈতিক সংকট তৈরি করবে। কারণ পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তো আমরা ন্যূনতম দেখতে পাই না, এমনকি সামান্যতম পারিবারিক সামাজিক ব্যক্তিগত অনুষ্ঠানে দিতে যোগ দেওয়ার যে একটা প্রবণতা ছিল, সেটিও দিন দিন উঠে যাচ্ছে। এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের দুইটি দলের মধ্যে রাজনৈতিক সংকট দূর হওয়ার ক্ষেত্রে এগিয়ে আসার জন্য যে একটা অবস্থা দরকার ছিল, সেটি কখনো তৈরি হবে না। এবং এটা কিন্তু খুব খারাপ খবর, এটা কোনো ভালো কিছু নয় বলে আমি মনে করি। আপনি আপনার কি বক্তব্য এই বিষয়ে? না একই ব্যাপার আমার কাছে। আমি আবারও বলি, আমরা কিন্তু বাংলাদেশ একটা ট্রানজিশনে, বাংলাদেশ একটা গর্ভবতী মায়ের মতো, যার গর্ভে ৮-১০টা বাচ্চা একসাথে হচ্ছে। মানে আমরা তো শুনি একটা হয়, দুটো হয়, তিনটাও শুনি, ৪টা, হ্যাঁ ৪টাও হয়, কিন্তু এটা একটা অস্বাভাবিক। এই যে বাচ্চাগুলি যদি সুস্থভাবে আমরা জন্ম দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ মানে সবগুলি ক্ষেত্রেই একটা বড় রকম সাফল্য দেখবে। যেহেতু সম্ভাবনা কি আপনি দেখছেন? আমি দেখছি, কারণ এখন পর্যন্ত আমার গর্ভের ভিতরে বাচ্চাগুলি একটাও ডেড হয় নাই, দুর্বল অসুস্থ এরকম হচ্ছে না। আমি আশাবাদী হচ্ছে এই জন্য, দেখেন আমি একটা কথা বলি, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এত অনিশ্চয়তার মধ্যেও 6-এর উপরে আমাদের গ্রোথ আছে। কিন্তু আমার কৃষকরা কিন্তু কাজ করছে, আমার প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনিয়ররা কিন্তু কাজ করছে। বাংলাদেশের এত নিরাশার মধ্যেও কিন্তু বাংলাদেশের টেলিভিশন, নিউজ পেপার, রেডিওর বিস্তৃতি হচ্ছে। আমরা এখানে বসে আলোচনা সমালোচনা করছি, সংসদের দায়িত্ব পালন না হলেও অনেকে বলে যে এটাই নাকি একটা বিকল্প সংসদ। বিরতি সম্ভাবনা আছে। জি, একটা বিরতি নিয়ে আসি, তারপর আবারও কথা বলছি আপনাদের সাথে। একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। নাইম ভাই, পদ্মা সেতুর যে দুর্নীতি মামলা ছিল, সেটাতে দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে 7 আসামির সবাইকে অব্যাহতি দিয়েছে আদালত। আপনার কাছে আমি একদম খুব সাধারণ একটা প্রশ্ন সাধারণভাবে করতে চাই, সাংবাদিক হিসেবে একজন, আপনি কি মনে করেন যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি? না, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এই কথা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকও বলেনি। জি, এটা হচ্ছে দুর্নীতির একটা উদ্যোগ ছিল, এবং এটা দুর্নীতি বা ষড়যন্ত্র, দুর্নীতির ষড়যন্ত্র ছিল, সুতরাং দুর্নীতি হয় না। সুতরাং এটা আপনি কি মনে করেন যে আসলেই হয়নি, এটা একটা শুধু অভিযোগ ছিল? এরকম করে বলা ঠিক না, কারণ আমরা তো ওই রকম অথেন্টিক সোর্স নাই। তবে একটা সাধারণ কথা হলো যে এখানে সমস্যা ছিল, এটা আজকে যদি পরিকল্পনা ছিল, চেষ্টা ছিল, বাস্তবায়ন করা যায় নাই। আমাদের আইনে এক সময় কিন্তু আমরা আইন মন্ত্রীদের ব্যাখ্যা শুনেছি যে আমাদের আইনেও নাকি দুর্নীতির ষড়যন্ত্রের সাজা ব্যবস্থা আছে, কিন্তু এখন আবার দেখলাম নাই, এখন আবার সেটা হলো না। দুদকের বিরুদ্ধে ইদানিং অনেকেই বলেন দুদকের কাজ হচ্ছে অভিযোগ করে তারপরে ক্লিন চিট দিয়ে দেওয়া। এই রায়ের ফলে মানুষের যে পারসেপশন, সেটা দূর করতে এটা কোনো সাহায্য করবে কি? না,
পারসেপশনের জগতে এটা কোনো কাজ করে না, এটা টেকনিক্যালি কাজ করে। আপনি দেখেন শুধু কিন্তু যে মামলায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তা নয়, তাদের সবাইকে কিন্তু পুনর্বাসনও করা হয়েছে। অভিযুক্ত সবাই কিন্তু একটা ভালো ভালো পজিশনে গেছেন, শুধু বাকি আছে সৈয়দ আবুল হোসেন সাহেব এখন মন্ত্রিসভায় ফিরে আসলে আমার মনে হয় পুরোটাই পুনর্বাসন হয়ে যায়। আমি এইটুকু বলছি যে বাংলাদেশের বিরুদ্ধে এই যে ওয়ার্ল্ড ব্যাংকের অভিযোগ এবং আওয়ামী লীগের স্ট্যান্ড, শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ একটা স্ট্রেংথ দেখিয়ে, মানে অনেক সময় হয় কি ন্যায় অন্যায়ের ব্যাপার না, একটা সাহস দেখিয়ে একটা ভূমিকা নিয়ে নিলে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। বাংলাদেশের ওই রকম আর্থিক সংগতি আছে, ওই রকম ওয়ার্ল্ড মানে সিচুয়েশন আছে, নানান রকম সহযোগিতার জায়গা আছে যেখানে বাংলাদেশ ওই ভূমিকাটা নিয়ে জায়গা করে ফেলতে পেরেছে। আর ভবিষ্যতে আমি আবারও বলি, যদি এখানে দুর্নীতি হয়ে থাকে 20-25 বছর পরে হলেও এটা উন্মোচিত হবে। এটা আমি সবসময় বলি, 111-এর সময় একটা লেখা লিখেছিলাম যে এই যে করা হচ্ছে এটা হয়তো 5 বছর নয়তো 25 বছর, কিন্তু সবাইকেই কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কিন্তু আমাদের বেশি দিন সময় লাগে নাই। জি নঈম ভাই, বিশ্বব্যাংকের যে অভিযোগ ছিল সেটা আসলে কতটা আন্তরিকভাবে আমলে নিয়ে কাজ করেছে দুদক, আপনি কি মনে করেন? দুদকের বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ। প্রথমত তারা এত তাদের সার্টিফিকেট দিতে হবে কেন? আমার কাছে এটা একটা নিজের কাছে প্রশ্ন যে তারা এত সার্টিফিকেট তাদের দেওয়ার দরকার কি, আর এত অভিযোগ আমলে নেওয়ার বা দরকার কি? হয় তারা এই কাজটি করারই দরকার ছিল না, আর যদি করতো তাহলে আন্তরিকতা নিয়ে ঠিক আছে আমরা এটুকু পেলাম এটুকু পেলাম না, বা এটাকে যেভাবে তারা সার্টিফিকেট দিয়ে বললো উনি দুর্নীতি মুক্ত উনি দুর্নীতি যুক্ত, এই ধরনের সার্টিফিকেট প্রক্রিয়া থেকে আমার মনে হয় দুদককে যদি বের করে না আনা হয় তাহলে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি দমন কমিশন ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত হলো পদ্মা সেতুর বিষয়টি টাকার লেনদেন হয়নি, এটা সঠিক, কারণ টাকার লেনদেন হওয়ার জন্য যে টাইম পিরিয়ড দরকার ছিল বা টাকার যে প্রক্রিয়াটা ছিল, স্থানীয়ভাবে কিছু কাজকর্ম কিংবা অর্থ বরাদ্দ হয়েছিল রোড করার জন্য কিংবা জমি অ্যাকোয়ার করার জন্য, এই প্রক্রিয়াগুলো কিছু অনিয়মের অভিযোগ ছিল। আমি এটা বলছি, আমি একটু জাস্ট শেষ করার জন্য, কিন্তু এটা প্রমাণিত হয়েছিল যে দুর্নীতির করার জন্য বা টাকা লেনদেন করার জন্য একটা মহাপরিকল্পনা ছিল। এটা কিন্তু কানাডার আদালত বলুন আর বাংলাদেশের আদালত বা তদন্তের প্রাথমিক পর্যায়ের যে তথ্য উপাত্ত আমরা পরীক্ষা করে দেখলে সেটি কিন্তু প্রমাণিত সত্য। এই জায়গাটুকু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থেকে যাবে, সাধারণ মানুষের মধ্যে যে হ্যাঁ নাঈম ভাই যে কথা বললেন যে যদি দুর্নীতির মনোবৃত্তিও থাকে তারও কিন্তু সাজা হতে পারে, কম হতে পারে বেশি হতে পারে, তিরস্কার হতে পারে, একটা তিরস্কার তো করা যেতে পারে যে এই প্রক্রিয়া তাদের এই মনোবৃত্তি থাকার দায়ে আমরা আদালত কিংবা দুর্নীতি দমন কমিশন তাদের তিরস্কৃত করলো, তা তো একটা এক্সাম্পল থেকে ভবিষ্যতের জন্য সাবধান করলাম সতর্ক করলাম যে এরকম তারা টাকাটা আলটিমেটলি গ্রহণ করেন নেই, যেহেতু কমিশন প্রক্রিয়াটা তখন টাকা উঠে আসে নাই, টাকা না আসার কারণে। বিশ্ব ব্যাংকেরও কি আদৌ এটাতে কোনো দুর্নীতি বের করার উদ্দেশ্য ছিল নাকি তাদের কোনো অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল এটার সাথে? দুটোই থাকতে পারে, রাজনৈতিক উদ্দেশ্য থাকা অসম্ভব না, কারণ দুটোই থাকতে পারে, ইজ এ পলিটিক্যাল ইনস্টিটিউশন, এটার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, তারা রাজনৈতিক উদ্দেশ্যেই উন্নয়নের যা কাজ করে, উন্নয়নের যে সবক দেয়, উন্নয়নের যে প্রেসক্রিপশন দেয়, এগুলি আমাদের অনেক ভালোর চাইতে মন্দও করেছে ইতিহাসে। সুতরাং ওয়ার্ল্ড ব্যাংকও ধোয়া তুলসী পাতা না, এবং বাংলাদেশের কিন্তু সময় এসছে নিজেদের সততা প্রতিষ্ঠা করে ওয়ার্ল্ড ব্যাংককেও রিফিউজ করার। বিশ্ব ব্যাংকের প্রকল্পগুলো কিন্তু দুর্নীতিমুক্ত নয়। আপনি সারা পৃথিবীতে বিশ্ব ব্যাংকের যে প্রকল্পতে কাজ হয় সেখানে সবচেয়ে বেশি অনিয়ম হয়, নেতৃত্বেও দুর্নীতি। আমি শেষ করছি একটা বলে যে বাংলাদেশে যে অর্থ তারা বিশ্ব ব্যাংক দিয়ে থাকে সেখানে বড় অংশ তারা নিয়ে যায় কি বসে কনসালটেন্সির নামে, কনসালটেন্সি হয় তাকে 60% আর 40% কাজ পেয়ে থাকে। এখানে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।